তোমরা কেমন আছো? আমাদের গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনে ক্লিক করতে ভুলো না কিন্তু। স্টেশনের নাম লোচনপুর। সেখান থেকে আরো 2 ক্রোশ। যানবাহন বলতে কিছু নেই। গরমে আর শীতে গরুর গাড়ি চলে, কিন্তু বর্ষায় তা সম্ভব নয়। মাঝপথে দুটো খাল। অন্য সময় বালির স্তূপ, বর্ষাকালে পার হওয়া দেয় খেয়া নৌকা ছাড়া। উপায় নেই, কোর্টের কাজ। এই 4 মাইল পথ পায়ে হেঁটে গিয়ে পুবাই গাঁয়ের সর্বেশ্বর জানাকে ধরতে হবে। ধরা মানে কোর্টের ভাষায় সমন ধরিয়ে দেয়া। এই কাজ করতে না পারলে অমিত চাটুজ্যের চাকরি থাকবে না। হয়তো গিয়ে দেখবেন আগে থাকতে খবর পেয়ে সর্বেশ্বর ডুব মেরেছে, কোথাও পাওয়া যাবে না তাকে। তা যদি হয় তাহলে তার বাড়ির দরজায় নোটিশ সেঁটে দিয়ে আসতে হবে। মোট কথা ওনাকে যেতে হবে। পায়ে চলা দুপাশে ঘোড়া নিম আর অ্যাশাওড়ার গাছ। জায়গাটা বেশ অন্ধকার। মাইলখানেক পথ পার হয়ে পুবাই গাঁয়ে হাজির হলেন। ছোট্ট গ্রাম। একটা দোকান আর গোটা 10 চালাঘর এই গ্রামের সীমানা। চাটুজ্জে বাবুর বরাত ভালোই বলতে হবে। সর্বেশ্বরকে একেবারে বাড়ির দাওয়াতেই পেয়ে গেলেন। তার কাছে খোঁজ করতেই বাঁচখাই আওয়াজে বলল, আমি সর্বেশ্বর জানা, পিতা পতিত পবন জানা। মহাশয়ের প্রয়োজন? প্রয়োজনটা দেখে সর্বেশ্বর চমকে উঠল। সর্বেশ্বর এক দৃষ্টে কিছুক্ষণ চাটুজ্জের দিকে চেয়ে রইলেন। সে দৃষ্টিতে যেন আগুন ঝরছে। একটু জল খাওয়াতে পারেন? লোচনপুর থেকে আসবার সময় একটা খাল পার হয়ে এসছেন না? হ্যাঁ, অনেক জল পাবেন সেই খালে। পেট ভরে চুমুক দিতে পারেন। অবস্থা দেখে চাটুজ্জে বাবু আর দাঁড়ালেন না। দাঁড়াতে সাহস হলো না। বুঝতে পারলেন এ গায়ে ঠাঁই হবে না। ভেবেছিলেন রাতটা কোথাও বিশ্রাম করে ভোর ভোর রওনা হবে, কিন্তু তা হবার নয়। একেবারে গায়ের মুখে যে দোকানটা দেখেছিলেন সেখানে এসে দাঁড়ালেন। খাওয়ার জিনিস কিছু পাওয়া যাবে? কি চাই বলুন কর্তা? মুড়ি আছে, পাটালি আছে, আর কিছু? দুধ কিংবা কলা? আগে না, ওসব এখানে পাবেন না। নিরুপায় মুড়ি আর পাটালি নিয়েই কাঠের বেঞ্চের ওপর বসে পড়লেন। 2-1 গাল মুখে দিয়েই বুঝতে পারলেন মুড়িগুলো অন্তত 1 সপ্তাহের বাসি, আর পাটালি যে এত তেতো হয় কি করে, অনেক ভেবেও কুল কিনারা পেলেন না। খাওয়া শেষ করে জল খেয়ে পয়সা দেবার মুখে জিজ্ঞেস করলেন, এখানে রাত কাটাবার জায়গা হবে? কোনো উত্তর নেই দেখে মুখটা তুলেই শঙ্কিত হলেন। দোকানি একদৃষ্টে বুকের উপর আটকানো পেতলের চাকতির দিকে দেখছে, যেটার ওপর কোর্টের নাম খোদাই করা। তাড়াতাড়ি পয়সা কটা দোকানি হাত থেকে কেড়ে নিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, মশাই, এখানে জায়গা টায়গা হবে না। ছেলেপুলে পরিবার নিয়ে থাকি। এখানে আপনি শোবেন কোথায়? আর কিছু বলবার অবসর না দিয়ে দোকানি ঝাঁপ বন্ধ করতে শুরু করলো, যাতে দোকানের সামনে থেকে অন্তত সরে যেতে বাধ্য হন। এ গায়ে আশ্রয়ের কোনো আশা নেই। বুকের চাকতিটাই কাল। কোর্টের পেয়াদাকে এরা সমনের সামিল বলে মনে করে। ঠিক করলেন স্টেশনেই চলে যাবেন। সত্যিই তো কতটা আর পথ। যেতে 2 ঘন্টা কিংবা 3 ঘন্টা লাগলেও হাতে অনেক সময় থাকবে। চারদিকে সন্ধ্যার অন্ধকার নেমেছে। গাছপালার জন্য আরো ঝুপসি ঠেকছে। যাবার সময় যে পথ মসৃণ সরল মনে হয়েছিল, আধো অন্ধকারে সে পথেই বারবার হোঁচট খেতে লাগলেন। একটু পরে অন্ধকার ঘন হলো। আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ, চাঁদের দেখা নেই, তারাও নেই। ঝোপের ফাঁক থেকে শিয়াল ডেকে উঠল। শিয়ালকে ভয় নেই, শিয়াল জ্যান্ত মানুষের কাছে ঘেঁষে না। কিন্তু জঙ্গলে আর কোনো জন্তু নেই তো? হিংস্র কোনো জানোয়ার?
প্রায় ঘন্টাখানেক চলার পর খেয়াল হলো এতক্ষণে খালের পাড়ে পৌঁছানো উচিত ছিল। বাঁশের সেতুর কাজ বরাবর, চারদিকে গাছের জটলা। আর কোনো সন্দেহ নেই, নিশ্চয়ই পথ হারিয়েছেন। সম্ভবত জঙ্গলের মধ্যে একাধিক পায়ে চলা পথ আছে। একটা পথের বদলে আরেকটা পথ ধরে হাঁটতে আরম্ভ করেছেন। এখন উপায়? কেউ আছো? আমি পথ হারিয়ে ফেলেছি, আমাকে সাহায্য করো। কেউ আছো? আমি পথ হারিয়ে ফেলেছি, আমাকে সাহায্য করো। একবার, দুবার, তিনবার চিৎকার করে কোনো ফল হলো না। শুধু গাছের ডালে বিশ্রামরত কাকের দল কা কা শব্দ করে ছটফট করতে করতে উড়ে গেল। কিন্তু এভাবে দাঁড়িয়ে থাকলে সমস্যার সমাধান হবে না। যে কোনো রকমেই হোক এ জঙ্গল থেকে বেরিয়ে পড়তেই হবে, নইলে রাত বাড়বে। জায়গাটা মোটেই নিরাপদ নয়। সোজা রাস্তা ধরে এগোতে লাগলেন। গাছপালার যেন আর শেষ নেই। যতই এগোন জঙ্গল যেন তত দুর্ভেদ্য বলে মনে হয়। পায়ের পাশ দিয়ে সরসর করে সরীসৃপ গতিতে যেসব প্রাণী চলাফেরা করছে তাদের কথা ভেবে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। বেশ কিছুক্ষণ চলার পর মনে হলো জঙ্গল যেন একটু ফিকে হয়ে এলো। চারদিকে বিস্তীর্ণ জলাভূমি, অন্ধকারে জোড়া জোড়া জ্বলন্ত চোখ ঘোরাফেরা করছে। সে চোখের মালিক শিয়ালের দল। জঙ্গল পার হয়ে এসে মনে একটু সাহস হলো। ভালো করে চেয়ে দেখলেন কোথাও যদি একটু আলোর বিন্দু চোখে পড়ে। গ্রামের নিশানা। হঠাৎ পিছন থেকে বিকট শব্দ এলো। সে শব্দে বুকের রক্ত যেন হিম হয়ে এলো। নির্জন প্রান্তরে আমি একলা নই, আরো লোক আছে। এদের জিজ্ঞেস করলেই পথের নির্দেশ পাওয়া যাবে। একটু পরেই সববাহীরা সামনে এলো। শুধু চারজন খাটিয়া বয়ে নিয়ে চলেছে। শুনুন। বাহকরা থামল না, শুধু চলার গতি একটু মৃদু করল আর চারজনই দৃষ্টি ফেরালো। সঙ্গে সঙ্গে মেরুদণ্ড বেয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল। চাটুজ্জেবাবু ভীরু এমন অপবাদ কেউ দিতে পারবে না, কিন্তু মনে হলো এক্ষুনি সে মাটিতে পড়ে যাবে। সমস্ত শরীর অজানা একটা আতঙ্কে শিউরে উঠল। চারজন লোকেরই ঠিক একরকম চেহারা, এক ধরনের অবিন্যস্ত চুল, রক্তিম চোখ, এমনকি মুখের বসন্তের দাগ পর্যন্ত। প্রশ্নের কোনো উত্তর না দিয়েই বাহকরা পাশ কাটিয়ে এগিয়ে গেল। শুধু যদি দুজনের চেহারার মধ্যে এ ধরনের সাদৃশ্য থাকত তাহলে ভাবা যেত তারা যমজ ভাই, কিন্তু এরকম চারজনের অভিন্ন চেহারা হলো কি করে? আমার চোখের ভুল। মনের মধ্যে ভয়টা বেঁধেই ছিল, নিশ্চয়ই বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। মনে হলো শব্দটা খুব কাছে, অথচ সব বাহকের দল ততক্ষণে অনেক এগিয়ে গেছে। তাদের চিৎকার এত কাছে শ্রুতিগোচর হবার কথা নয়। আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেছে। ছুরির ফলার মতো বিদ্যুতের শানিত স্ফুরণ। দমকা হাওয়া উঠল। হাওয়ার এমন বেগ যে এগুলো দুষ্কর হয়ে পড়ে। আবার সেই চিৎকার। চিন্তা করে লাভ নেই, চিন্তা করে জ্বর ছাড়ানো যাবে না। রহস্য যাই হোক, যেভাবেই হোক, আমাকে প্রাণে বাঁচতে হবে। কোনো রকমে একটা লোকালয়ে গিয়ে পৌঁছাতে হবে। বড় বড় বৃষ্টির ফলা। জানি না, বোধহয় হাত মাইলের বেশি একখানা দৌড়েছি, হিসাব রাখিনি। হঠাৎ একবার বিদ্যুৎ চমকাতেই দেখলাম পথের পাশে একটা চালা ঘর।
বিপদ তারণ, তুমি আছো, দুর্বলের ত্রাণকর্তা। অন্তত প্রাকৃতিক দুর্যোগ থেকে শরীরটা বাঁচবে। এমনও হতে পারে চালা ঘরে কোনো লোকের সাক্ষাৎ মিলবে রাতের নির্ভর। আস্তে আস্তে এগোতে গিয়েই থেমে গেলেন। প্রচণ্ড শব্দে বজ্রপাত হলো। তার আগে বিদ্যুতের আলোয় চারদিক উদ্ভাসিত হয়ে গেল। সেই আলোতেই দেখলেন এবার আরো স্পষ্ট, আরো নিকট। সবটি সামনে রেখে চারজন পাশে দাঁড়িয়ে আছে, সারি দিয়ে, হুবহু এক চেহারা। এমনকি অসংস্কৃত দাড়ি গোফের মাত্রা পর্যন্ত। চোখাচোখি হতেই চারজন একসঙ্গে হো হো করে হেসে উঠল, শিকারকে যেন কুক্ষিগত করার উল্লাসে। এ হাসি স্বাভাবিক নয়। রক্ত মাংসের কোনো লোক এভাবে হাসতে পারে না। অশরীরী আত্মার বীভৎস হাসি। আপনি একটু মৃতদেহের কাছে থাকুন, আমরা কাঠের ব্যবস্থা করে আসি। আপনারা সবাই যাবেন? আমরা যেখানে যাই একসঙ্গেই যাই। বৃষ্টি থেমে গেছে। মাঝে মাঝে শুধু মেঘের গর্জন আর বিদ্যুতের চমক। আর চোখে চেয়ে দেখলেন সাদা কাপড়ের সবের আগাগোড়া ঢাকা। আচমকা দমকা হাওয়ায় সবের আবরণ সরে গেল। একেবারে এক মুখ, গোঁফ, দাড়ি, চুল, গড়ন, কোথাও কোনো প্রভেদ নেই, এমনকি বসন্তের দাগ পর্যন্ত। দু হাতে চোখ দুটো রোগড়ে নিলেন। এও কি সম্ভব? সব আর চারজন বাহকের আকৃতিতে কোনো তফাৎ নেই। বুকের মধ্যে স্পন্দন দ্রুততর হলো। তারপর যা ঘটল তা অবর্ণনীয়। সব চোখ খুলল, রক্তিম দুটি চোখ। প্রথমে দুটো ঠোঁট কেঁপে কেঁপে উঠল, তারপর ক্ষণক্ষণে গলার স্বর ভেসে উঠল। ঠিকই ভেবেছ, আমরা পাঁচজন একই লোক, কোনো তফাৎ নেই। বছর ধরকে মারা গিয়েছিলাম বলে প্রতিবেশীরা কেউ ভয়ে পড়াতে এলো না। দেহের সদ্গতি হবে না, তাই নিজের দেহ থেকে চারজন বাহক সৃষ্টি করলাম। তারাই বয়ে নিয়ে এলো শ্মশানে। কেমন বুদ্ধি বার করলাম বলো তো? চাটুজ্জে বাবু অজ্ঞান হয়ে পড়ে গেলেন। যখন জ্ঞান হলো দেখলেন পথের একপাশে কর্দমাক্ত দেহে পড়ে আছেন। পরনের পোশাক ছিন্ন ভিন্ন। জেলেরা মুখে চোখে জল দিচ্ছে, বাতাস করছে। একটু সুস্থ বোধ করে উঠে বসলেন। চারদিকে চেয়ে দেখলেন চালাঘর আছে, কিন্তু শূন্য। রাতের বিভীষিকা কোথাও নেই। লোচনপুর স্টেশন এখান থেকে কত দূর? লোচনপুর এখান থেকে পাক্কা 10 মাইল, একবারে উল্টো দিকে। এই জায়গাটার নাম কি? এটাকে বলে পঞ্চমন্ডির আসর। পঞ্চমন্ডির আসর? হ্যাঁ গো কর্তা, এক রকমের 5 জন তেনাদের দেখা যায়। পথ ভুলিয়ে তারা লোককে এখানে নিয়ে আসে, তারপর সাবার করে দেয়। তুমি তো বামুন বলে বেঁচে গেছো। ছেঁড়া পরিচ্ছদের ফাঁক দিয়ে পৈতেটা দেখা যাচ্ছিল। এ কাহিনী অনেককেই বলেছেন, কিন্তু কেউ বিশ্বাস করেছে, কেউ করেনি। কিন্তু যারা বিশ্বাস করেনি তারা রাতের বেলা পুবাইগাঁ থেকে পশ্চিমমুখ রাস্তা ধরে 5 মুন্ডির আসরের দিকে আসতেও রাজি হয়।